স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শিক্ষক কর্মচারীদের আন্দোলনে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে শাহবাগ সহ দেশের বিভিন্ন সড়ক। টানা বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় বন্যা কবলিত সিলেট। হাওরের অল ওয়েদার সড়কের প্রভাব এটি বলছেন বিশেষজ্ঞরা। বেড়েছে অধিকাংশ নদীর পানি। বোটানিক্যাল ও বলধা গার্ডেনের প্রবেশ ফি বাড়ল 5 গুণ। আজ থেকে কার্যকর। বিনা খরচে প্রাতঃভ্রমণ বন্ধ। দর্শনার্থী ও ব্যবহারকারীদের ক্ষোভ। এবার বিস্তারিত সংবাদ। প্রত্যয় পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আওতায় দুপুরে কলা ভবনে ঘোষিত পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় শিক্ষক নেতারা প্রত্যয় পেনশন স্কিমকে অপরিপক্ক পরিকল্পনা হিসেবে মন্তব্য করে বলেন, পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকরও। এমন এক পেশে সিদ্ধান্ত মেধা শূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মসূচি পালন করেন। বাধ্য হয়ে আমরা যখন আন্দোলনে এসেছি, ক্লাসরুম থেকে বেরিয়ে আসছি, এটা আমাদের কাজ না। ক্লাসরুমে আমরা তখনই ঢুকবো যখন আমাদের দাবিটা সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে। জাতির কাছে বলতে হবে, এই যে ক্ষতি হলো তার দায়িত্ব তাদের। সিনিয়র গ্রেডের প্রফেসর যখন অবসরে যাবেন, তিনি পাবেন 11 কোটি আরো কিছু টাকা। আর প্রত্যয় স্কিমে যিনি যাবেন, তিনি পাবেন 3 কোটি সামথিং টাকা। তাহলে দেখুন অর্থনৈতিকভাবে কত বড় ক্ষতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন পরিস্থিতি সম্পর্কে একটু আগে জানিয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ হাসিব। জন্য একটি আলাদা এবং কর্মচারী কর্মকর্তা তাদের একটি যে পেনশন স্কিম ঘোষণা করার কথা রয়েছে, এই পেনশন স্কিমকে তারা বলছেন যে এটি আসলে তাদের জন্য যথাযথ নয় এবং অভিন্ন পেনশন কাঠামো তৈরি করা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে কর্মচারী, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা একযোগ হয়ে তারা আন্দোলন করছেন এবং এতে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো, সে কার্যক্রম কাঠামো ভেঙে পড়েছে। তারা আসলে শান্তিপূর্ণভাবে এইসব আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং সরকারের উপর মহল, শিক্ষা মন্ত্রণালয় সহ সকল মানুষকে তারা দাবি জানিয়েছেন যে তাদের এই দাবিটি যেহেতু যৌক্তিক, এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়ার জন্য এবং এই পেনশন স্কিমটিকে অবিলম্বে বাতিল করার জন্য। এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন চলছে ঢাকা সহ দেশের নানা জায়গায়। তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে হল থেকে মিছিলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে যান তারা। এ সময় কোটা পদ্ধতির বিপক্ষে নানা স্লোগান দেয় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত 3 দিন ধরে কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে তারা। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে একটু জানান। মমিতা, সকাল থেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখতে পেয়েছি শাহবাগ যে মূল চত্বর, সেখানে হাজারো শিক্ষার্থী কিন্তু এসে তারা এখানে বিক্ষোভ শুরু করেছে। তাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন চাকরি প্রত্যাশীরাও। তারা বলছেন যে চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সকল ক্ষেত্রে যে কোঠা প্রথা চালু রয়েছে, সেখানে 56% কিন্তু তাদের পক্ষে, অর্থাৎ 44% রয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলে মেধার মাধ্যমে সেই প্রতিযোগিতা অংশ করে। বাকি 56% বিভিন্ন ধরনের কোটার মাধ্যমে কিন্তু চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধাটা পেয়ে থাকে। তো তাদের এখন দাবি রয়েছে যে এই 56% কোটার মধ্যে কিন্তু 30% হচ্ছে মুক্তিযুদ্ধ এবং তাদের সন্তান এবং নাতি নাতনিরা পেয়ে থাকে।
এই আন্দোলনকারীরা বলছেন যে মুক্তিযুদ্ধের সন্তান কিংবা তাদের নাতি নাতনিরা কিন্তু কোনোভাবেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়। কোটাটা যারা পিছিয়ে পড়া জনশক্তি রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান কিংবা তাদের নাতি নাতনিদের ক্ষেত্রে তারা এই বৈষম্য একটি তৈরি করা হয়েছে বলে তারা এই আন্দোলনকারীরা এখানে তারা দাবি জানাচ্ছেন যে এইটি বাতিল করে সকল ক্ষেত্রে মেধার মাধ্যমে যেন সকল ক্ষেত্রে চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেন সেটি কার্যকর করা হয়, সেই দাবি তারা এখানে তারা জানাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু খবর আসছে যে দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিজীবী প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং সড়ক অবরোধের মতো কার্যক্রম তারা চালাচ্ছেন, সেই খবর কিন্তু এখানে আসছে এবং এখান থেকে সেটি কিছুক্ষণ পরপর কিন্তু সাংবাদিক এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে কিন্তু জানানো হচ্ছে। মমিতা। ধন্যবাদ ওবায়দুল। দর্শক, শাহবাগ থেকে সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে জানালেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। এদিকে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বেলা 12:30 পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক বন্ধ রাখে তারা। কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছে। এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে জানায়, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকবে। রায় পুরো প্রকাশ হলে নিয়মিত আপিল করতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। গত 5 জুন সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল করে নেওয়া সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। উজানের পাহাড়ি ঢল টানা বৃষ্টিতে সিলেটের তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার 13 উপজেলার 97টি ইউনিয়ন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে। বন্যায় পানি উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার বন্যা প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দফায় দফায় বন্যায় বানভাসী মানুষ পড়েছেন চরম বিপাকে। বন্যায় গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। তবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। নলকূপ ডুবে যাওয়ায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। গাইবান্ধায় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার উপরে যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। এতে সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সিলেটে বন্যার পর ফের আলোচনায় কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়ক। স্থানীয় প্রশাসন অস্বীকার করলেও নদীগুলোর নাব্য কমার পাশাপাশি সড়কের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জ থেকে বিজয় রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট অঞ্চলে বন্যা হলেই আলোচনা সমালোচনা হয় কিশোরগঞ্জের এ সড়ক নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন। চলতি বছরে টানা 2 বারের বন্যাতেও সরগরম হয় একই আলোচনায়। সত্যিই কি হাওরের সড়ক বন্যার জন্য দায়ী? আমাদের বন্যা তো হইবই, মেঘনার যখন ভরে গেছে গা, বালুতে ভরিয়েছে গা, তা আমাদের পানি তো ফুলবই। এই উত্তরের পানি এলাম তাছে, সুনামগঞ্জের পানি এলাম তাছে, সিলেটের পানি এলাম তাছে, সবাই এলাম তাছে, আমরা দেশ তালা এলতাছে। গড়দর ভাঙ্গের সম্ভাবনা আছে, প্রতিদিন প্রায় 1 ফুট 1.5 ফুট করে পানি বাড়তেছে। সমালোচকদের দাবি, সিলেটে আগেও প্রচুর বৃষ্টি হতো, কিন্তু এমন বন্যা হতো না। 2022 সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে পুরো বিভাগের প্রায় 70% পানিতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট সীমান্তে বরাক নদী 2 শাখায় সুরমা ও কুশিয়ারা 300 কিলোমিটার প্রবাহিত হয়ে সংযোগস্থল থেকে মেঘনা নদী তৈরি হয়। এর বাইরে বিবিয়ানা, ধলেশ্বরী, খোয়াই ও কালনি নামেও কিছু শাখা নদী প্রবাহিত হচ্ছে।
সিলেট অঞ্চলে পানি কিশোরগঞ্জের মিঠামইনে ধনু নদী পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই পথে সব হাওরের শেষ প্রান্তে মিঠামইনের অবস্থান এবং তারপরেই সবগুলো নদীর পানি মেঘনা নদীতে পড়ছে। মিঠামইনে পানি জমার পর অল ওয়েদার সড়কে পানির প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। যেখান থেকে এই কালভার্টের ভিতর দিয়ে পানি যাচ্ছে, গেলে দেখা যাবে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে এর রাস্তাটার উজানের দিকে অর্থাৎ সুনামগঞ্জ সিলেটের দিকে পানির স্তর বেশি, আর রাস্তাটার ভাটির দিকে হচ্ছে অনেক নিচুতে। দুই পাশে অ্যাবাউট 1.3 মিটার, তার মানে অ্যাবাউট 4 ফুট 4.5 ফুট পানির উচ্চতা বেশি। রাস্তাটা না থাকলে কিন্তু পানির উচ্চতার পার্থক্য থাকার কথা না, অর্থাৎ এই রাস্তাটা উজানের দিকে 4-5 ফুট পানি আটকে দিয়েছে। কাজেই পানি নিষ্কাশনে এই রাস্তাটা নিশ্চয়ই বাধার সৃষ্টি করছে। যারা বলছেন তারা দয়া করে মেপে দেখান। এর বাইরে সুরমা, কুশিয়ারা ও মেঘনা সহ সব নদীতে পলি জমার কারণে দ্রুত পানি অপসারিত হতে পারছে না, এতেও তৈরি হচ্ছে বন্যা। এটার সলিউশন হচ্ছে এই রাস্তাটা জায়গায় জায়গায় ভেঙে আরো প্রচুর কালভার্ট তৈরি করা। হাওরের বিশাল জলরাশির বুক চিরে 874.8 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ আলোচিত এই সড়কটি নির্মিত হয় 2020 সালে। হাওরের 3 উপজেলায় সড়ক যোগাযোগ সহজ করার পাশাপাশি এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। মাছরাঙা নিউজ ডেস্ক। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে জামিন শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক M.A. আওয়ালের আদালত এ আদেশ দেয়। আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, যেহেতু গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, তাই ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদকে হাজির করা হোক। টাকা পাচার, বিদেশে বহু প্রতিষ্ঠান তৈরি ও কর ফাঁকি দেওয়া সহ প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তার তদন্ত হোক, এটি নিয়ে বিতর্ক কাম্য নয়। তার আইনজীবী বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে যে মামলা তা প্রতিহিংসামূলক, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এদিকে কারখানার অধিদপ্তরের পক্ষ থেকে আইনজীবী খুরশিদ আলম বলেন, স্থায়ী জামিনের জন্য তারা উচ্চ আদালতে যেতে পারেন, তবে আগামী শুনানির দিনের আগে তাদের আপিল বিভাগ থেকে সেই জামিনের আদেশ আনতে হবে। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে যথেষ্ট অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপে কাটা রোগীকে পাঠানো হচ্ছে ঢাকার হাসপাতালে। এক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাদ এলাকায় বাড়ির পাশে শাক তুলতে গিয়ে রাসেলস ভাইপারের ছোবলে অসুস্থ হয়ে পড়েন রোকেয়া বেগম। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সদর হাসপাতাল আবার তাকে পাঠায় স্থানীয় কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অ্যান্টিভেনম না দিয়ে তাকে ডাক্তাররা পাঠিয়ে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 15 দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ গ্রামে বাড়িতে ফেরেন রোকেয়া, কিন্তু সাপে কাটার পর একের পর এক হয়রানির দুঃসহ দিনগুলোর কথা ভুলতে পারছেন না তিনি। ডাক্তার বলল, গেলাম পরে তারা দিল প্যারাসিটামল আর দিল গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল, দেওয়ার পরে কইছে আপনাদের ছুটি। শুধু রোকেয়া বেগমই নন, পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতালে গিয়ে সাপে কাটা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন আরো অনেকে। ঢাকা মেডিকেল থেকে ঠিক হয় একটু সুস্থ হয়েছিল, পরে বাসায় আসছিল, ঢাকায় ওনার ভাইয়ের বাসা, বাসায় এসে আবার আইলি জেলি করে অবস্থা খারাপ, আবার হাসপাতাল নিয়ে গেছে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ঢাকা নিয়ে যাওয়া পর্যন্ত হয়তো সময় হয় নাই। জেলা সিভিল সার্জনের দাবি, রোগীর অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা রাসেল ব্যাপারের উপদ্রব্য বাড়ার পরপরই আমরা 5টা উপজেলায় অ্যান্টিভেনাম পাঠিয়ে দিয়েছি এবং সেখানে অ্যান্টিভেনাম রয়েছে। যদি আর্লি স্টেজে আসে কেউ, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে এই সমস্ত অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসা করা সম্ভব। কিন্তু যদি লেট স্টেজ হয়ে যায়, সেখানে অনেক সময় ইনটিউবেশন লাগে, আইসিইউ সাপোর্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়াটা কঠিন। তখন তাকে সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। গেল 3 মাসে জেলায় রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের ছোবলে মানিকগঞ্জে অন্তত 11 জন মারা গেছে।
মাছরাঙা নিউজ ডেস্ক। 20 টাকা থেকে 1 লাফে 5 গুণ বেড়েছে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য। দেশের অন্যান্য ইকো পার্কেও বাড়ানো হয়েছে ফি। এতে দর্শনার্থীরা জানিয়েছেন ক্ষোভ। মাহমুদ কমলের রিপোর্ট। ইট পাথরের উঁচু দালানের ভিড়ে নির্মল সবুজ এক রাজ্য। এক কথায় বলা যায় রাজধানী ঢাকার ফুসফুস 210 একরের এই জাতীয় উদ্ভিদ উদ্যান। যারা একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কিছুটা ভালো সময় কাটাতে চান তারাই ছুটে যান সেখানে। বিকালবেলা নর্মালি আমরা আসতাম, বিকালবেলা একটু ঠান্ডা পরিবেশ এখানে থাকে আর মানুষ একটু থাকে, তো একটু আড্ডা দেওয়া হয় আর কি। ঢাকা শহরের মতো একটা জায়গায় এটা থাকা তো মানে অকল্পনীয় একটা বিষয়। তার মধ্যে এটা আছে, এটা আমাদের একটা ব্লেসিং টাইপের। এতদিন মাত্র 20 টাকায় বাগানে ঢোকা গেলেও আজ থেকে সেজন্য গুনতে হবে 100 টাকা করে। গেল 21 এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। 12 বছরের নিচে যাদের বয়স তাদের প্রবেশ ফি 50 টাকা, আর বাৎসরিক প্রবেশ কার্ড বানাতে দিতে হবে 500 টাকা। তাতে থাকা যাবে সর্বোচ্চ 1 ঘন্টা। প্রবেশ মূল্য যে হারে বেড়েছে সেই হারে সুযোগ কি বাড়বে? না, আমরা বাড়তি দেয়ার তো আসলে ওরকম এর কোনো ইয়া নাই, কিন্তু সেটা হচ্ছে আমি যদি কোনো নিজস্ব ইনোভেটিভ উদ্যোগ নিয়ে যদি কোনো কিছু করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী যদি আমি বাজেট পাই। এতদিন মাত্র 20 টাকায় সবুজে ঘেরা এই মনোরম পরিবেশে নিঃশ্বাস নিতে পারলেও এখন থেকে সে খরচ গুনতে হবে 5 গুণ বেশি। দাম বাড়লেও বাড়ছে না কোনো সুযোগ সুবিধা। এখানে শুধু গাছপালাটাই আছে, প্রকৃতি আছে, এছাড়া তো এখানে আর দেখার কিছুই নেই। কিছু হইলেই হয়তো বলা হবে যে বোটানিক্যাল যাবো, কিন্তু এখন হয়তো এটা হবে না। ফ্যামিলি একটু ফ্রি থাকলেই বা আব্বু যদি ছুটি পাইতো তাহলেই হয়তো আসা হইতো, এখন আর ওইরকম ভাবে আসা হবে না আর কি। এতদিন দৈনিক গড়ে অন্তত 3000 দর্শনার্থী পেলেও ইজারাদার প্রতিষ্ঠান বলছে ফি বাড়ায় তা নেমে আসবে অর্ধেকে। গত বছর আমরা 20 টাকা চালাইছি, আমাদের প্রায় 42 লক্ষ টাকা লস হয়েছে। আর এই বছর 100 টাকার টিকিট করছি আমরা, আর এই বন্য দিচ্ছি সরকারকে 4,17,00,000। আমাদের এখানে প্রতিদিন 3000 লোক হইতো, এখন আমরা 50% অথবা 40% আশা করতে পারি। পরিচালক জানালেন মূলত আয় বাড়ানো এবং বাগানের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এমন সিদ্ধান্ত। তবে বোটানিক্যাল গার্ডেন ইজারাদার পেলেও বলধা গার্ডেনের ইজারা নিতে চাচ্ছে না কেউ। প্রকৃতি সেবাটাকে কি অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা যায়? আমাদের এখন কি অর্থ মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় সবাই কি এটা নিয়ে কাজ করছে? কিন্তু বলধা গার্ডেনে যেটুকু জায়গা দেখার বা দর্শনীয় আছে, মানুষ যেভাবে এখন এনজয় করতেছে আর কি বর্তমানে, 100 টাকা টিকিট দিয়ে আমি তো ঢুকবো না, আমি সাধারণ জনগণ হলে এই বিষয়টা, তাই না? এবং এটার প্রতিফলনও ঘটেছে। কোনো 2বার টেন্ডার আহ্বান করা হয়েছে, 2বার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, 2বারই কেউ কি করে নাই, দরপত্র ফেলে নাই। শুধু বোটানিক্যাল গার্ডেনই নয়, লাউয়াছড়া, সাতছড়ি, চট্টগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সহ 6টি উদ্যান ও ইকো পার্কের প্রবেশ মূল্য বেড়েছে অন্তত দ্বিগুণ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই সময় ট্রেনের এসি বগির 2টি জানালার গ্লাস ভেঙে যায়। গতরাতে সোনাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায় বুধবার বিকেলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায়। রাতে ট্রেনটি লাকসাম হয়ে সোনাইমুড়ি স্টেশনে ছেড়ে যাওয়ার পর আকস্মিক ট্রেনে পাথর ও কাঠের টুকরা ছুটতে থাকে দুর্বৃত্তরা। পয়ঃনিষ্কাশনের পাইপ ও ম্যানহোল বসানোর জন্য 3 বছর ধরে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক খোঁড়াখুড়ি করছে ওয়াসা। এতে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে নগরীর 67টি সড়ক ও 77টি গলিপথ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এটি খুলনার টুটপাড়া কবরখানা প্রধান সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া করে এই সড়ক দিয়ে, কিন্তু ওয়াসার সোয়ারেজ লাইন স্থাপনের জন্য খোঁড়াখুড়ি ও কেসিসির সংস্কার উদ্যোগের ধীরগতিতে 2 বছরেরও বেশি সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে এই সড়ক। এখানে কবরখানার সামনে অনেক লাশ দাফন হয়, প্রতিদিনই কম বেশি লাশ দাফন হয়। এখান থেকে লাশ আনার জন্য কোনো ব্যবস্থা নাই, রাস্তা দিয়ে আসতে পারে না লোকজন, এই পাশ থেকেও আসতে পারে না, ওই পাশ থেকেও আসতে পারে না। একদিন এই পাশ থেকে আসার সময় এইখানে গুঁতো লেগে লাশটা পড়ে যাওয়ার মতনই অবস্থা। কেবল টুটপাড়া প্রধান সড়ক নয়, নগরীতে চলাচল অযোগ্য এমন সড়ক শতাধিক। বছরের পর বছর ধরে এইসব সড়ক ব্যবহারে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। ভোগান্তিতে আসি, প্রথমে তো এই ড্রেনটা খসলো, গেল ওই এক ঝামেলা, তারপরে দ্বিতীয়বার ওই রাস্তা খসলো, গেল ওই ঝামেলা, তারপরে আবার ওই ড্রেন খসলো। এই মানে প্রায় এই 2-3 বছর ধরে এই চলতিছে। যাওয়া আসা কষ্ট তো হচ্ছেই, বাচ্চাদের স্কুলে যাওয়া, আমাদের এই বয়সে আমরা তো হাঁটতেই পারি না, ঘরের থেকে উঠবো গাড়িতে রিক্সায়
কিছুই তো পারতেছি না আজকে 2 বছর যাবত। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় নগরীর পাড়া মহল্লার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। লোকসানের কারণে দোকান ভাড়াও দিতে পারছেন না অনেকে। আমরা এই রাস্তায় ভুক্তভোগী, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই করুণ। 3 মাস ঘর ভাড়া দিতে পারি না, আমার ঘর ভাড়া, দোকান ভাড়া, ছেলে মেয়ের পড়ালেখা খরচ টানতে খুবই কষ্ট হচ্ছে। কেসিসি বলছে ওয়াসার কাজের ধীরগতি ও খোঁড়াখুড়ি শেষ না হওয়ার কারণে সড়ক মেরামতের কার্যাদেশ দিলেও ঠিকাদাররা কাজ শেষ করতে পারছে না। তবে ওয়াসা বলছে অধিকাংশ সড়কে পাইপলাইন বসানোর কাজ শেষ করে কেসিসিকে জানানো হয়েছে, ফলে সড়ক সংস্কারে কোনো বাধা নেই। আমরা রাস্তা করলাম, কার্পেটিং কাজ করে দিলাম বা ঢালাই কাজ করে দিলাম, ওয়াসা কাটে আবার ওই অবস্থা হয়ে গেল, তাহলে আবার সেই রাস্তা করবো, ফান্ড কোথায় আসবে? ওই কারণে মূলত কাজগুলো দেরি হয়েছে। আমরা 82টা রাস্তার কাজ ধরেছিলাম। এই 82টা রাস্তার কাজের মধ্যে আমরা প্রায় 60টি রাস্তার কাজ ইতিমধ্যে শেষ করেছি এবং 22টি রাস্তার কাজ চলমান হচ্ছে। কিন্তু যে রাস্তাগুলো আমরা করে ফেলছি 60-70%, সেই রাস্তাগুলো কেসিসি এখন তাদের কন্ট্রাক্টর দ্বারা মেরামত করতে পারে, রাস্তার কাজ করতে পারে। সড়কে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ শুরুর আগেই কেসিসিকে সড়ক মেরামতের জন্য 110 কোটি টাকা দিয়েছে ওয়াসা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। পাবনায় মাদক বিরোধী অভিযানে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের 4 সদস্য সহ 6 জন আহত হয়েছেন। গতকাল পাবনার রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঘটনা ঘটে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জাকির হোসেন জানান, ওই এলাকায় অভিযান চালানোর সময় পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব ও তার লোকজন হামলা চালায়। পরে পুলিশকে খবর দিলে তাদের উপরও হামলা চালানো হয়। আন্তর্জাতিক যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট, চলবে রাত 10টা পর্যন্ত। হাউস অব কমন্সের 650টি আসনের প্রতিনিধি ঠিক করতে ভোট দিচ্ছেন প্রায় 4,60,00,000 ভোটার। ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডেও ভোট হচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী নির্বাচনে বড় জয় পেতে চলেছে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন বিরোধী লেবার পার্টি। ঋষি সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস মিলেছে। খেলার খবর। বিশ্বকাপ জয় করে অবশেষে ভারতে পৌঁছেছে রোহিত কোহলিরা। হারিকেন বেরিলের কবলে পড়ে বার্বাডোজে আটকে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। গেল শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ জেতে ভারত। দেশে ফিরে কেক কেটে জয় উদযাপন করেছেন রোহিত শর্মা। বিকেলে মুম্বাইয়ের ছাদ খোলা বাসে শিরোপা জয় উদযাপনে অংশ নেবেন ভারতীয় ক্রিকেটাররা। সন্ধ্যায় কোহলিদের জন্য রাখা হয়েছে বিশেষ সংবর্ধনার আয়োজন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শিক্ষক কর্মচারীদের আন্দোলনে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে শাহবাগ সহ দেশের বিভিন্ন সড়ক। টানা বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় বন্যা কবলিত সিলেট। হাওরের অল ওয়েদার সড়কের প্রভাব এটি বলছেন বিশেষজ্ঞরা। বেড়েছে অধিকাংশ নদীর পানি। বোটানিক্যাল ও বলধা গার্ডেনের প্রবেশ ফি বাড়ল 5 গুণ। আজ থেকে কার্যকর, বিনা খরচে প্রাতঃভ্রমণ বন্ধ। দর্শনার্থী ও ব্যবহারকারীদের ক্ষোভ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।